কল্পনা করুন, পৃথিবীর মানচিত্রটি ঠিক আগের মতোই আছে, কিন্তু মানুষের মনে জমতে শুরু করেছে এমন এক ঝড় যার শব্দ তখনও কেউ শুনতে পায়নি। শহরের রাস্তায় শিশুরা খেলছে, ট্রেন সময় মতো ছুটে চলেছে, কারখানার চিমনি থেকে ধোঁয়া উঠছে, মানুষ ভবিষ্যতের স্বপ্ন দেখছে। অথচ ইতিহাসের অদৃশ্য পাতায় তখন নীরবে লেখা হচ্ছে এমন এক অধ্যায় যা খুব শিগগিরই কোটি কোটি মানুষের জীবন চিরতরে বদলে দেবে। আজ রাতে আমরা সেই সময়ে ফিরে যাব, এমন এক পৃথিবীতে যেখানে যুদ্ধ এখনও শুরু হয়নি, কিন্তু যুদ্ধের ছায়া ধীরে ধীরে দীর্ঘ হতে শুরু করেছে। চোখের সামনে ভেসে উঠবে সেই হারিয়ে যাওয়া শহর, সেই মানুষগুলো, সেই সিদ্ধান্তগুলো, যেগুলো শেষ পর্যন্ত পৃথিবীকে ঠেলে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে। এখন আপনার ঘরের আলো নিভিয়ে দিন, যদি সম্ভব হয় একটি ফ্যান চালিয়ে দিন, দরজা জানালা বন্ধ করে আরাম করে বিছানায় শুয়ে পড়ুন। মাথা রাখুন নরম বালিশে, ধীরে ধীরে চোখ বন্ধ করুন, গভীর একটি শ্বাস নিন আর নিজেকে ভাসিয়ে দিন ইতিহাসের শান্ত অথচ রহস্যময় এক যাত্রায়। সময়টা ১৯১৮ সালের শেষ ভাগ। প্রথম বিশ্বযুদ্ধ মাত্র শেষ হয়েছে। ৪ বছরের ভয়াবহ রক্তক্ষয়ের পর ইউরোপ যেন হাঁপ ছেড়ে বাঁচতে চাইছে। শহরগুলো ক্ষতবিক্ষত, অসংখ্য পরিবার প্রিয়জন হারিয়েছে, আর লক্ষ লক্ষ সৈনিক যুদ্ধক্ষেত্র থেকে ফিরেছে এমন স্মৃতি নিয়ে যা তারা কোনোদিন ভুলতে পারবে না। মানুষের বিশ্বাস ছিল এটাই হবে শেষ মহাযুদ্ধ। বিশ্ব নেতারাও নতুন একটি শান্তিপূর্ণ পৃথিবীর স্বপ্ন দেখছিলেন। কিন্তু ইতিহাস প্রায়ই এমন সময়ই সবচেয়ে বড় বিস্ময় লুকিয়ে রাখে। যুদ্ধ শেষে জার্মানিকে কঠোর শর্ত মেনে নিতে বাধ্য করা হল। বিশাল অঙ্কের ক্ষতিপূরণ, সেনাবাহিনীর ওপর কঠিন সীমাবদ্ধতা এবং গুরুত্বপূর্ণ ভূখণ্ড হারানোর কারণে দেশটি ধীরে ধীরে অর্থনৈতিক ও সামাজিক সংকটে ডুবে যেতে লাগল। সাধারণ মানুষের জীবন হয়ে উঠল অসহনীয়। অনেক পরিবার দিনের খাবার জোগাড় করতেও সংগ্রাম করছিল। মুদ্রাস্ফীতি এতটাই বেড়ে গিয়েছিল যে এক টুকরো রুটি কিনতেও মানুষের হাতে ভরে টাকা নিয়ে যেতে হতো। অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ জিতলেও তাদের অর্থনীতিও দুর্বল হয়ে পড়েছিল। আমেরিকা ধীরে ধীরে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছিল। কিন্তু ১৯২৯ সালের মহামন্দা শুরু হলে সেই সংকট গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কারখানা বন্ধ হতে লাগল, লাখ লাখ মানুষ চাকরি হারাল, আর মানুষের মনে জন্ম নিল হতাশা ও ক্ষোভ। ইতিহাস আমাদের শেখায়, যখন মানুষের আশা ভেঙে যায় তখন তারা এমন কাউকে খুঁজতে শুরু করে যে তাদের নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতি দিতে পারে। আর ঠিক সেই অস্থির সময়েই ইউরোপের এক দেশে ধীরে ধীরে উঠে আসছিল এমন একজন মানুষ যার নাম খুব শিগগিরই পৃথিবীর ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেবে। তার নাম অ্যাডলফ হিটলার। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি একজন সাধারণ সৈনিক ছিলেন। যুদ্ধ শেষ হওয়ার পর যখন জার্মানি পরাজিত হল, তখন অনেকের মতো তিনিও বিশ্বাস করতে শুরু করলেন যে দেশকে অন্যায়ভাবে অপমান করা হয়েছে। এই বিশ্বাস ধীরে ধীরে তার রাজনৈতিক চিন্তার কেন্দ্রে পরিণত হয়। সে সময় জার্মানির রাজনৈতিক পরিবেশ ছিল অত্যন্ত অস্থির। একের পর এক সরকার পরিবর্তন হচ্ছিল, রাস্তায় বিক্ষোভ চলছিল, আর সাধারণ মানুষ এমন একজন নেতার অপেক্ষায় ছিল যিনি তাদের ভরসা দিতে পারবেন। হিটলার ঠিক সেই সুযোগটি কাজে লাগান। তিনি ছোট ছোট সভায় বক্তৃতা দিতে শুরু করেন। তার বক্তব্য ছিল আবেগপূর্ণ, নাটকীয় এবং আত্মবিশ্বাসে ভরা। তিনি প্রতিশ্রুতি দিতেন, জার্মানিকে আবার শক্তিশালী করা হবে, দেশের হারানো সম্মান ফিরিয়ে আনা হবে, আর মানুষের জীবনে সমৃদ্ধি ফিরে আসবে। অল্প সময়ের মধ্যেই তার দল নাৎসি পার্টি দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে থাকে। বিশাল জনসভা, পতাকার সারি, সামরিক কুচকাওয়াজ এবং শক্তিশালী প্রচারণা মানুষের মনে গভীর প্রভাব ফেলতে শুরু করে। রেডিও, পোস্টার এবং সংবাদপত্রকে ব্যবহার করে তারা নিজেদের বার্তা দেশের প্রতিটি কোণে পৌঁছে দেয়। ১৯২৯ সালের মহামন্দা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। লাখ লাখ মানুষ চাকরি হারায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, পরিবারগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে। এই সংকট হিটলারের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়, কারণ তিনি নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরছিলেন যিনি সব সমস্যার সমাধান করতে পারবেন। অবশেষে ১৯৩৩ সালে তিনি জার্মানির চ্যান্সেলর হন। এরপর খুব দ্রুত দেশের রাজনৈতিক কাঠামো বদলে যেতে থাকে। বিরোধী দলগুলো দুর্বল হয়ে পড়ে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা সীমিত হয়
এবং ক্ষমতা ধীরে ধীরে একজন মানুষের হাতে কেন্দ্রীভূত হতে থাকে। এরপর শুরু হয় জার্মানির সামরিক শক্তি পুনর্গঠনের কাজ। নতুন অস্ত্র তৈরি হতে থাকে, সেনাবাহিনী বড় হতে থাকে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গোপনে এগিয়ে চলে। ইউরোপের অনেক দেশ এসব পরিবর্তন লক্ষ্য করলেও বেশিরভাগই তখনও বিশ্বাস করত যে আরেকটি বড় যুদ্ধ হয়তো হবে না। কিন্তু ইতিহাসের চাকা ইতোমধ্যেই ঘুরতে শুরু করেছে। সীমান্তের ওপারে উদ্বেগ বাড়ছে, কূটনৈতিক বৈঠক চলছে, আর প্রতিটি সিদ্ধান্ত পৃথিবীকে ধীরে ধীরে এমন এক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ থাকবে না। আর এক সকালে একটি সীমান্ত অতিক্রম করার মধ্য দিয়েই শুরু হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধগুলোর একটি। তারিখ 1 সেপ্টেম্বর 1939। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ইউরোপের অনেক মানুষ তাদের দিনের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় জার্মান বাহিনী পোল্যান্ডের সীমান্ত অতিক্রম করে আক্রমণ শুরু করে। আকাশে যুদ্ধবিমানের গর্জন, মাটিতে ট্যাঙ্কের অগ্রযাত্রা আর চারদিকে বিস্ফোরণের শব্দ। কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যায় একটি নতুন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। জার্মান বাহিনী ব্যবহার করেছিল দ্রুতগতির সমন্বিত আক্রমণের কৌশল, যা পরে ব্লিটক্রিগ বা বজ্রগতির যুদ্ধ নামে পরিচিত হয়। ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং পদাতিক বাহিনী একসঙ্গে আক্রমণ চালিয়ে খুব অল্প সময়ের মধ্যে প্রতিপক্ষকে দুর্বল করে ফেলত। পোল্যান্ড সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুললেও শক্তির বিশাল পার্থক্যের কারণে তারা দ্রুত চাপে পড়ে। কয়েকদিনের মধ্যেই ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। 3 সেপ্টেম্বর ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। একটি আঞ্চলিক সংঘর্ষ মুহূর্তের মধ্যে বিশ্বযুদ্ধে রূপ নিতে শুরু করল। এরপর একের পর এক দেশ এই সংঘাতে জড়িয়ে পড়ে। 1940 সালে ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং ফ্রান্স জার্মান আক্রমণের মুখে পড়ে। অনেক শহরে মানুষের স্বাভাবিক জীবন একদিনেই বদলে যায়। স্কুল বন্ধ হয়ে যায়, পরিবারগুলো নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ে, আর রাত নামলেই আকাশে শোনা যেত বিমান হামলার সাইরেন। এদিকে ব্রিটেন হাল ছাড়েনি। 1940 সালের মাঝামাঝি শুরু হয় ব্যাটল অব ব্রিটেন। জার্মান বিমানবাহিনী বারবার ব্রিটিশ শহরগুলোতে হামলা চালায়, কিন্তু ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনী এবং সাধারণ মানুষের দৃঢ় মনোবল সেই পরিকল্পনাকে সফল হতে দেয়নি। এটি ছিল যুদ্ধের প্রথম বড় মোড়গুলোর একটি। এরই মধ্যে 1941 সালের জুন মাসে হিটলার একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে করা অনাক্রমণ চুক্তি ভেঙে বিশাল বাহিনী নিয়ে পূর্ব দিকে আক্রমণ শুরু করেন। এই অভিযানের নাম ছিল অপারেশন বারবারোসা। শুরুতে জার্মান বাহিনী দ্রুত এগিয়ে যায়। শত শত কিলোমিটার এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু যত তারা সোভিয়েত ভূখণ্ডের গভীরে প্রবেশ করতে থাকে, ততই তাদের সামনে দেখা দেয় নতুন চ্যালেঞ্জ। দীর্ঘ সরবরাহ লাইন, প্রবল প্রতিরোধ এবং ধীরে ধীরে নেমে আসা তীব্র শীত। সেই শীত শুধু আবহাওয়া ছিল না, সেটি হয়ে উঠেছিল এক নীরব প্রতিপক্ষ। বরফে ঢেকে যাওয়া রাস্তা, জমে যাওয়া জনযন্ত্রপাতি এবং খাদ্যের সংকট জার্মান সেনাদের অগ্রযাত্রা ধীর করে দেয়। কিন্তু সামনে অপেক্ষা করছিল এমন একটি শহর যেখানে যুদ্ধের ভাগ্য বদলে যাবে। এমন একটি যুদ্ধ যা আজও ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষগুলোর একটি হিসেবে স্মরণ করা হয়। সেই শহরের নাম স্টালিনগ্রাদ। 1942 সালের গ্রীষ্ম। জার্মান বাহিনী তখনও বিশ্বাস করছিল বিজয় তাদের হাতের নাগালেই। তাদের লক্ষ্য ছিল ভলগা নদীর তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ শিল্পনগরী স্টালিনগ্রাদ দখল করা। এই শহর দখল করতে পারলে সোভিয়েত ইউনিয়নের গুরুত্বপূর্ণ যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থা বড় ধাক্কা খেত। একই সঙ্গে শহরটির নাম ছিল সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের নামে, তাই এর প্রতীকী গুরুত্বও ছিল অনেক। প্রথমে আকাশ থেকে শুরু হয় ভয়াবহ বোমাবর্ষণ। কয়েকদিনের মধ্যেই অসংখ্য ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। যে রাস্তাগুলোতে একসময় মানুষ হেঁটে কাজে যেত, সেখানে এখন শুধু ধোঁয়া, আগুন আর ভাঙা ইট পাথরের স্তূপ। কিন্তু শহরটি ধ্বংস হয়ে গেলেও যুদ্ধ থামেনি, বরং ধ্বংসস্তূপই হয়ে উঠল যুদ্ধক্ষেত্র। স্টালিনগ্রাদে যুদ্ধ চলছিল বাড়ি থেকে বাড়িতে, ঘর থেকে ঘরে, এমনকি একই ভবনের ভিন্ন তলাতেও। দিনের বেলায় একটি ভবনের নিচতলা এক পক্ষের দখলে থাকত আর ওপরে থাকত অন্য পক্ষ। রাত নামলে আবার অবস্থান বদলে যেত। প্রতিটি সিঁড়ি,
প্রতিটি দেয়াল, প্রতিটি কক্ষের জন্য লড়াই হতো। সোভিয়েত সেনাদের একটি নির্দেশ ছিল, 1 ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া যাবে না। তারা জানত এই শহর হারালে পরিণতি ভয়াবহ হতে পারে। তাই অসাধারণ দৃঢ়তা নিয়ে তারা প্রতিরোধ চালিয়ে যেতে থাকে। এদিকে জার্মান সেনারাও ক্লান্ত হয়ে পড়ছিল। দীর্ঘদিনের যুদ্ধ, খাদ্যের সংকট, গোলাবারুদের চাপ এবং কঠিন আবহাওয়া তাদের দুর্বল করে তুলছিল। তারপর ধীরে ধীরে নেমে এলো রাশিয়ার বিখ্যাত শীত। তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে যায়, বরফে ঢেকে যায় রাস্তা, যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে। অনেক অস্ত্র ঠিকমতো কাজ করত না। ঠান্ডা, ক্ষুধা আর অবিরাম যুদ্ধ সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ঠিক তখনই সোভিয়েত বাহিনী একটি বড় পাল্টা আক্রমণ শুরু করে। তারা সরাসরি শহরের ভেতরে নয়, বরং চারদিক ঘুরে জার্মান বাহিনীকে ঘিরে ফেলে। কয়েক লক্ষ জার্মান সৈন্য হঠাৎ বুঝতে পারে তারা নিজেরাই অবরুদ্ধ হয়ে গেছে। খাবার কমে আসতে থাকে, ওষুধ প্রায় শেষ, শীত আরও কঠিন হয়। বাইরে থেকে সাহায্য পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। অবশেষে ১৯৪৩ সালের ফেব্রুয়ারিতে, বহু মাসের ভয়াবহ যুদ্ধের পর, স্টালিনগ্রাদে জার্মান বাহিনীর প্রধান কমান্ডার আত্মসমর্পণ করেন। এই পরাজয় ছিল শুধু একটি শহর হারানোর ঘটনা নয়, এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বড় মোড়। এই ঘটনার পর থেকে জার্মান বাহিনী আর আগের মতো অপ্রতিরোধ্য থাকেনি। যুদ্ধের গতি ধীরে ধীরে মিত্রশক্তির দিকে ঘুরে যেতে শুরু করে। তাই অসাধারণ দৃঢ়তা নিয়ে তারা প্রতিরোধ চালিয়ে যেতে থাকে। এদিকে জার্মান সেনারাও ক্লান্ত হয়ে পড়ছিল। দীর্ঘদিনের যুদ্ধ, খাদ্যের সংকট, গোলাবারুদের চাপ এবং কঠিন আবহাওয়া তাদের দুর্বল করে তুলছিল। তারপর ধীরে ধীরে নেমে এলো রাশিয়ার বিখ্যাত শীত। তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে যায়, বরফে ঢেকে যায় রাস্তা, যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে। অনেক অস্ত্র ঠিকমতো কাজ করত না। ঠান্ডা, ক্ষুধা আর অবিরাম যুদ্ধ সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ঠিক তখনই সোভিয়েত বাহিনী একটি বড় পাল্টা আক্রমণ শুরু করে। তারা সরাসরি শহরের ভেতরে নয়, বরং চারদিক ঘুরে জার্মান বাহিনীকে ঘিরে ফেলে। কয়েক লক্ষ জার্মান সৈন্য হঠাৎ বুঝতে পারে তারা নিজেরাই অবরুদ্ধ হয়ে গেছে। খাবার কমে আসতে থাকে, ওষুধ প্রায় শেষ, শীত আরও কঠিন হয়। বাইরে থেকে সাহায্য পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। অবশেষে ১৯৪৩ সালের ফেব্রুয়ারিতে, বহু মাসের ভয়াবহ যুদ্ধের পর, স্টালিনগ্রাদে জার্মান বাহিনীর প্রধান কমান্ডার আত্মসমর্পণ করেন। এই পরাজয় ছিল শুধু একটি শহর হারানোর ঘটনা নয়, এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বড় মোড়। এই ঘটনার পর থেকে জার্মান বাহিনী আর আগের মতো অপ্রতিরোধ্য থাকেনি। যুদ্ধের গতি ধীরে ধীরে মিত্রশক্তির দিকে ঘুরে যেতে শুরু করে। কিন্তু ইউরোপ তখনও মুক্ত নয়। পশ্চিম দিক থেকে নাৎসি অধিকৃত অঞ্চল পুনরুদ্ধার করার জন্য মিত্রশক্তিকে নিতে হবে ইতিহাসের সবচেয়ে সাহসী সামরিক অভিযানের একটি সিদ্ধান্ত। সামনে অপেক্ষা করছে সেই দিন, যেদিন হাজার হাজার জাহাজ, লাখ লাখ সৈন্য এবং অসংখ্য বিমান একসঙ্গে ফ্রান্সের উপকূলের দিকে এগিয়ে যাবে। ইতিহাস সেই দিনটিকে এক নামেই চেনে, ডি ডে। তারিখ ৬ জুন ১৯৪৪। রাত তখনও পুরোপুরি শেষ হয়নি। ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে হাজার হাজার সৈন্য নীরবে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। কেউ শেষবারের মতো পরিবারের ছবি দেখছে, কেউ চিঠি ভাঁজ করে পকেটে রাখছে, আবার কেউ চুপচাপ সমুদ্রের দিকে তাকিয়ে আছে। তারা কেউ জানত না কয়েক ঘন্টা পরে তারা বেঁচে থাকবে কিনা। হঠাৎ সমুদ্রের অন্ধকার ভেদ করে একের পর এক যুদ্ধজাহাজ এগিয়ে চলতে শুরু করল। যতদূর চোখ যায় শুধু জাহাজ আর জাহাজ। আকাশে উড়ছে শত শত বিমান। ইতিহাসে এত বড় সমন্বিত সামরিক অভিযানের আগে পৃথিবী খুব কমই দেখেছিল।
মিত্রশক্তির পরিকল্পনা ছিল ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে একযোগে অবতরণ করা। লক্ষ্য ছিল নাৎসি অধিকৃত পশ্চিম ইউরোপে একটি শক্ত ঘাঁটি তৈরি করা, যাতে সেখান থেকে ধীরে ধীরে জার্মান বাহিনীকে পেছনে ঠেলে দেওয়া যায়। ভোরের আলো ফুটতেই সৈন্যবাহী নৌকাগুলো সৈকতের দিকে এগিয়ে যেতে লাগল। কিন্তু উপকূলে পৌঁছানোর আগেই শুরু হয়ে গেল তীব্র গোলাবর্ষণ। জার্মান বাংকার থেকে মেশিনগানের গুলি অবিরাম ছুটে আসছিল। অনেক নৌকা তীরে পৌঁছানোর আগেই ক্ষতিগ্রস্ত হয়। অসংখ্য সৈন্য সমুদ্রেই প্রাণ হারান। যারা তীরে পৌঁছাতে পেরেছিলেন তাদেরও সামনে ছিল কাঁটাতারের বেড়া, মাইন এবং শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা। তবুও তারা থামেননি। প্রচণ্ড সাহস নিয়ে ধীরে ধীরে সৈকত অতিক্রম করে ভেতরের দিকে এগিয়ে যেতে থাকেন। আকাশ থেকেও চলছিল অভিযান। রাতের অন্ধকারে হাজার হাজার প্যারাট্রুপার শত্রুপক্ষের পেছনে নেমে গুরুত্বপূর্ণ সেতু, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা দখল করার চেষ্টা করেন। এতে জার্মান বাহিনীর প্রতিরক্ষা সমন্বয় দুর্বল হয়ে পড়ে। প্রথম দিনের যুদ্ধ ছিল ভয়াবহ। উভয় পক্ষই বড় ক্ষতির মুখে পড়ে। কিন্তু দিনের শেষে মিত্রশক্তি নরম্যান্ডির কয়েকটি গুরুত্বপূর্ণ সৈকতে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়। এরপর শুরু হয় দীর্ঘ অগ্রযাত্রা। একের পর এক শহর মুক্ত হতে থাকে। অবশেষে ২৫ আগস্ট ১৯৪৪ প্যারিস মুক্ত হয়। বহু বছর পর শহরের মানুষ আবার স্বাধীনতার পতাকা হাতে রাস্তায় নেমে আসে। আনন্দ, কান্না আর উল্লাসে ভরে ওঠে পুরো শহর। এদিকে পূর্ব দিক থেকে সোভিয়েত বাহিনীও দ্রুত অগ্রসর হচ্ছিল। এখন জার্মানি দুই দিক থেকেই প্রবল চাপে পড়ে যায়। একসময়ের অপ্রতিরোধ্য সামরিক শক্তি ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। ইউরোপে নাৎসি জার্মানির পতন যতই ঘনিয়ে আসুক, পৃথিবীর অন্য প্রান্তে প্রশান্ত মহাসাগরে যুদ্ধ চলছিল। সেখানে জাপান এখনও আত্মসমর্পণ করেনি। এই যুদ্ধের সমাপ্তি ঘটবে এমন এক সিদ্ধান্তের মাধ্যমে যা আজও মানব ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ঘটনাগুলোর একটিমাত্র বোমা, একটিমাত্র শহর, আর কয়েক সেকেন্ডের মধ্যেই বদলে যাবে পৃথিবীর ইতিহাস। সামনে অপেক্ষা করছে হিরোশিমা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ অধ্যায়। ১৯৪৫ সালের মাঝামাঝি সময় ইউরোপে যুদ্ধ কার্যত শেষ। মে মাসে নাৎসি জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করেছে। অ্যাডলফ হিটলারও তার জীবনের ইতি টেনেছেন। ইউরোপের শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু পৃথিবী তখনও পুরোপুরি শান্ত হয়নি। প্রশান্ত মহাসাগরে যুদ্ধ এখনও চলছিল। জাপান একের পর এক বড় পরাজয়ের মুখোমুখি হলেও আত্মসমর্পণ করতে রাজি হচ্ছিল না। যুক্তরাষ্ট্রের ধারণা ছিল, যদি জাপানের মূল ভূখণ্ডে সরাসরি আক্রমণ চালানো হয় তাহলে উভয় পক্ষের লাখ লাখ সৈন্য ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটতে পারে। এর মধ্যেই ইতিহাসের সবচেয়ে গোপন বৈজ্ঞানিক প্রকল্পগুলোর একটি, ম্যানহাটন প্রজেক্ট, একটি নতুন ধরনের অস্ত্র তৈরি করে। এটি ছিল পারমাণবিক বোমা। ৬ আগস্ট ১৯৪৫ জাপানের হিরোশিমা শহরের মানুষদের জন্য দিনটি শুরু হয়েছিল অন্য দিনের মতোই। কেউ কাজে যাচ্ছিল, কেউ স্কুলে, কেউ দোকান খুলছিল। সকাল প্রায় ৮টা ১৫ একটি মার্কিন বি-২৯ বোমারু বিমান শহরের ওপর একটি পারমাণবিক বোমা ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যেই এক অন্ধকার অধ্যায়ের সূচনা হয়। তীব্র আলো, প্রচণ্ড বিস্ফোরণ এবং অসহনীয় তাপ শহরের বিশাল অংশ ধ্বংস করে দেয়। অসংখ্য ভবন মুহূর্তেই ধসে পড়ে। হাজার হাজার মানুষ সঙ্গে সঙ্গেই প্রাণ হারান, আর আরও অনেক মানুষ মারাত্মকভাবে আহত হন। পরবর্তী দিন, মাস ও বছর জুড়ে বিকিরণের প্রভাব অসংখ্য মানুষের জীবনে গভীর ক্ষতি ডেকে আনে। তবুও জাপান তখনও আত্মসমর্পণের ঘোষণা দেয়নি। ৯ আগস্ট ১৯৪৫ দ্বিতীয় পারমাণবিক বোমা জাপানের নাগাসাকি শহরে নিক্ষেপ করা হয়। একই সময়ে সোভিয়েত ইউনিয়নও জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়। চারদিক থেকে চাপ বাড়তে থাকে। অবশেষে ১৫ আগস্ট ১৯৪৫ জাপানের সম্রাট হিরোহিতো রেডিও ভাষণের মাধ্যমে আত্মসমর্পণের সিদ্ধান্ত জানান।
পরে ২ সেপ্টেম্বর ১৯৪৫ আনুষ্ঠানিক আত্মসমর্পণের নথিতে স্বাক্ষরের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এই যুদ্ধে আনুমানিক ৭ থেকে ৮.৫ কোটি মানুষ প্রাণ হারিয়েছিলেন। সৈনিক, নারী, শিশু ও সাধারণ মানুষ। অসংখ্য শহর ধ্বংস হয়ে যায়, কোটি কোটি মানুষ গৃহহীন হয়। আর মানব সভ্যতা বুঝতে পারে যে যুদ্ধের মূল্য কত ভয়াবহ হতে পারে। যুদ্ধ শেষ হওয়ার পর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ, যাতে ভবিষ্যতে এমন বৈশ্বিক সংঘাত প্রতিরোধে দেশগুলো একসঙ্গে কাজ করতে পারে। একই সঙ্গে শুরু হয় নতুন এক অধ্যায়, শীতল যুদ্ধ, যা পরবর্তী কয়েক দশক ধরে বিশ্বের রাজনীতিকে প্রভাবিত করে। আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ঘটনাগুলো শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়, সেগুলো আমাদের মনে করিয়ে দেয় ঘৃণা, চরমপন্থা এবং যুদ্ধের সিদ্ধান্ত কত দ্রুত পুরো পৃথিবীকে অন্ধকারে ঠেলে দিতে পারে। হিরোশিমার শান্ত স্মৃতিসৌধ, স্টালিনগ্রাদের ধ্বংসস্তূপের ইতিহাস, নরম্যান্ডির সৈকত এবং ইউরোপের অসংখ্য যুদ্ধক্ষেত্র আজও নীরবে একটি কথাই বলে: শান্তির মূল্য সবসময় যুদ্ধের চেয়ে অনেক বেশি। এভাবেই শেষ হল আজকের ইতিহাসের নীরব যাত্রা। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে এবং এমন আরও শান্ত, রহস্যময় ও ইতিহাসভিত্তিক স্লিপ স্টোরি নিয়মিত শুনতে চান, তাহলে এখনই ওয়ানলাইন ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। অবশেষে ১৫ আগস্ট ১৯৪৫ জাপানের সম্রাট হিরোহিতো রেডিও ভাষণের মাধ্যমে আত্মসমর্পণের সিদ্ধান্ত জানান। পরে ২ সেপ্টেম্বর ১৯৪৫ আনুষ্ঠানিক আত্মসমর্পণের নথিতে স্বাক্ষরের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এই যুদ্ধে আনুমানিক ৭ থেকে ৮.৫ কোটি মানুষ প্রাণ হারিয়েছিলেন। সৈনিক, নারী, শিশু ও সাধারণ মানুষ। অসংখ্য শহর ধ্বংস হয়ে যায়, কোটি কোটি মানুষ গৃহহীন হয়। আর মানব সভ্যতা বুঝতে পারে যে যুদ্ধের মূল্য কত ভয়াবহ হতে পারে। যুদ্ধ শেষ হওয়ার পর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ, যাতে ভবিষ্যতে এমন বৈশ্বিক সংঘাত প্রতিরোধে দেশগুলো একসঙ্গে কাজ করতে পারে। একই সঙ্গে শুরু হয় নতুন এক অধ্যায়, শীতল যুদ্ধ, যা পরবর্তী কয়েক দশক ধরে বিশ্বের রাজনীতিকে প্রভাবিত করে। আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ঘটনাগুলো শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়, সেগুলো আমাদের মনে করিয়ে দেয় ঘৃণা, চরমপন্থা এবং যুদ্ধের সিদ্ধান্ত কত দ্রুত পুরো পৃথিবীকে অন্ধকারে ঠেলে দিতে পারে। হিরোশিমার শান্ত স্মৃতিসৌধ, স্টালিনগ্রাদের ধ্বংসস্তূপের ইতিহাস, নরম্যান্ডির সৈকত এবং ইউরোপের অসংখ্য যুদ্ধক্ষেত্র আজও নীরবে একটি কথাই বলে: শান্তির মূল্য সবসময় যুদ্ধের চেয়ে অনেক বেশি। এভাবেই শেষ হল আজকের ইতিহাসের নীরব যাত্রা। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে এবং এমন আরও শান্ত, রহস্যময় ও ইতিহাসভিত্তিক স্লিপ স্টোরি নিয়মিত শুনতে চান, তাহলে এখনই ওয়ানলাইন ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান।